থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। বলি এখানে বসে এই বাটন টিপতে টিপতে গান গাইলে হবে? কাজের চাপটা সামলাবে কে? ম্যানেজার বাবু, কাজ সামলে দিয়েছি। বলে পৃথিবীর সব দায়িত্ব আপনি নিজের কাঁধে রাখছেন কেন? আমি তো আছি নাকি? হ্যাঁ, দেখুন, কারখানা থেকে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, বাংলা সবকিছু ছাড়িয়েছেন। গানটা ছাড়ালে কাজের এনার্জি পাবো কোথা থেকে বলুন? কেন মাসের শুরুতে মোটা খামটা পেয়েও কাজের এনার্জি আসে না? ও, মনে পড়েছে ম্যানেজার বাবু, বলি পুজোর সময় আপনি বোনাস দেবেন বলেছিলেন, মাস তো পুরো চলে গেল, একটা টাকাও তো পেলাম না। বলি টাকাগুলো দেবেন না, গেঁড়া মারলেন বলুন তো। শোন, এই কারখানা থেকে কবে তোদের কোন টাকাটা বাকি কাছে শুনি? যখন যেটা বাবা তখন সেটা ঠিক পাবি। বাজে কথা বাদ দে। যে মালগুলো নর্থ বেঙ্গল যাবে সেগুলো রেডি করেছিস? বিকেলে কিন্তু মাল লোড হবে। হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। হয়েছে? ওপরে সব কালকে বিকালে রেডি করে দিয়েছি। ও তোরা চলে আয়, মালগুলো সব খালাস করতে হবে। চল 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 চল, মন যাও। মানে চল চল, শিখি চল, শিখি চল। না চলে আয়। না, চেক করছি। চল চল চল। মদলি লিবি না কবজ লিবি, তুই জল পোড়াবি না তেল পোড়াবি। আবার গান হচ্ছে। এই এদিকে এসো, এদিকে এসো। এসো তাড়াতাড়ি। এই মোহনের সঙ্গে মালগুলো মেলাও আর আমি এই চালানটা তৈরি করি। ম্যানেজার দা, কাজ শেষ। আপনি খুশি তো? কুল হ্যাপি? একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছি, কলপ করে করে তো অনেকটা বয়সটা ঢাকলেন, যান না বৌদিকে নিয়ে এবার তীর্থে ঘুরে আসুন, যান। তীর্থ? একটু ঠান্ডা হবেন। আমাকে তীর্থ দেখাচ্ছ? চত্ব সব তীর্থ। এসো, 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 এসো। এদিকে আয়, চল বাক্সগুলো ধরবি, আয়। দেখি সাবধানে ধরবি, না ফাটাফুটো হয়ে যায়। ও বাবু, তোরা এই দুটো নিয়ে যা, আর তুই এইগুলো নিয়ে যা। ঘনা নব, আয় এদিকে, এদিকে আয় বাবা, এ ধর। মেরে যেতা। এর বাড়িটা কোথায়? স্যার উপরে দোতলা আছে স্যার। আসুন আসুন। আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ, আমি আমি ফোন করেছিলাম। আসুন। ওদিকে যাবো যাবো। স্যার লোকটাকে আপনি চেনেন? আশ্চর্য,
একটা লোক আপনার ফ্যাক্টরির ভিতরে এসে মরে পড়ে আসে আর আপনি জানেন না লোকটা কে কোথা দিয়ে এলো? সত্যি আমরা লোকটাকে কেউ চিনি না। বাক্সটা সরাতে গিয়ে লাস্টটা আজকে দেখলাম। এই বাক্সগুলো এখানে কদিন ধরে আছে? কাল বিকেল থেকে আমি নিজের হাতে বাক্সগুলোকে গুছিয়ে রেখেছিলাম, তখন পর্যন্ত কিচ্ছু ছিল না। ম্যানেজারবাবু সব জানে, জিজ্ঞাসা করুন। না স্যার, আমি এক্ষুনি লাস্টটা দেখলাম। স্যার মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আগে লোকটি মারা গেছে। কিভাবে মারা গেছে কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে শরীরে কোনো চোট আঘাতের চিহ্ন কিছু পেলে? না স্যার, সেটাই সব থেকে আশ্চর্যের ব্যাপার, বডিতে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন নেই। আর এর থেকে বেশি কিছু ফরেন্সিকে না নিয়ে গেলে বোঝা যাবে না। তার মানে যা ঘটেছে কাল রাত্রেই ঘটেছে। আচ্ছা, রাত্রে এখানে কে থাকে? সিকিউরিটি থাকে রাত্রেবেলা। রাখুন। হ্যাঁ, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ভাই তাড়াতাড়ি আয়। স্যার এই যে। ওহো, আপনি তাহলে এই কারখানার সিকিউরিটি? হ্যাঁ স্যার। কাল রাত্রে এখানে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেছেন? না স্যার, কাল রাত্রে এখানে কাউকে ঢুকতে বেরোতে কাউকে দেখিনি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ আসেনি যখন, তাহলে লাশটা বুঝি উড়ে উড়ে এলো ভাই? আরে ও কিন্তু একদম সত্যি কথা বলছে। মানে এরা কাল লাশ কোথা থেকে এলো, কিভাবে এলো, আমরা সত্যি কেউ কিচ্ছু জানি না। ওরা এখানে অনেকদিন ধরে কাজ করছে, খুব বিশ্বাসী। ওরা যদি জানতো তাহলে ওরা বলে দিত। স্যার ব্যাপারটা কার জানতে না পারলে তো কাউকেই আমরা ট্রেস করতে পারবো না স্যার। স্যার সেটা জানার একটা উপায় আছে। আমার মনে হয় এই লোকটার ছবি যদি আমরা নিউজ পেপার, টিভি আর ইন্টারনেটে ছেড়ে দিতে পারি, তাহলে কেউ না কেউ তো নিশ্চয়ই একে চিনতেই পারে। রাইট, তোমার দেখো ব্যবস্থা করো। যে ম্যানেজার বাবু, স্যার আপনার কারখানার মালিক কোথায়? তাকে তো দেখছি না। মালিক এখনো আসেননি। আশ্চর্য, এত বড় কারখানায় যিনি মালিক, যার কারখানায় এত বড় ঘটনা ঘটে গেল, তিনি নেই। আমাদের কিন্তু তার সাথে একবার কথা বলতে হবে। আমি জানি না, আমি চিনি না উনি কে। ওয়েল, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার ফ্যাক্টরিতে যখন খুশি যে কেউ লাশ রেখে দিয়ে চলে যেতে পারে? এটা আপনারা কেন বিশ্বাস করছেন না? ওই ফ্যাক্টরির মালিক আমি ঠিকই, কিন্তু কখন কোথায় কে কি করছে এটা আমার পক্ষে একা জানা সম্ভব নয়। দেখুন হিতেশ, লাশটা যখন আপনার ফ্যাক্টরির মধ্যে পাওয়া গেছে তখন আপনার ফ্যাক্টরি কেউ না কেউ এর সাথে জড়িত। আপনার কাউকে সন্দেহ হয়? না না, কোনো প্রশ্নই ওঠে না। ওনারা আমার কাছে অনেকদিন ধরে কাজ করছেন, আমি কাউকে সন্দেহ করি না। না মানে আপনার কোনো শত্রু, মানে সেও তো আপনাকে বিপদে ফেলার জন্য এমন কাজটা করতেই পারে। দেখুন, বিজনেস করতে গেলে রাইভাল তৈরি হবেই, কিন্তু কেউ আমাকে বিপদে ফেলার জন্য এমন করবে এ কথা আমি ভাবতেই পারি না। স্যার কেউ যদি চিনতে না পারে তাহলে লোকটার আইডেন্টিটি আমরা কি করে খুঁজে পাবো? বাবু, একটা উপায় আছে। আমাদের অপেক্ষা করতে হবে। কাগজ বা টেলিভিশনের আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে। আমি আসতে পারি? দামিনী, আমি অদিতি, বেদান্ত স্ত্রী। আচ্ছা, যেটা দেখেছি সেটা কি সত্যি? বলুন না। এক মিনিট, আপনি শান্ত হন। বেদান্ত মানে কে? বেদান্ত মানে আর কি দেখেছেন আপনি? কার কথা বলছেন? আপনারা পেপারে দিলেন না, ওটা কি সত্যি? হ্যাঁ, বলুন না, ওটা কি সত্যি? আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি বসুন প্লিজ। দামিনী, হেল্প করো প্লিজ। শান্ত হন, বসুন। ও হিতেশবাবু, আপনি এখন আসতে পারেন। আমরা আপনার সঙ্গে পরে যোগাযোগ করে নেব। ওকে স্যার। স্যার, স্যার, আচ্ছা, আপনার স্বামী বেদান্ত, ওনার লাশটা একটা ফ্যান ফ্যাক্টরির মধ্যে পাওয়া গেছে। আপনি বলতে পারেন যে উনি কেন গেছিলেন ওই ফ্যাক্টরিতে? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ওর তো চলারও ক্ষমতা ছিল না। হ্যাঁ, কত নামাজ ধরে ও প্যারালাইজ ছিল, বাড়িতে সবসময় শুয়েই থাকতো। এটা কিভাবে সম্ভব? উনি যে সত্যিই হাঁটতে পারতেন না সেটা আপনি শিওর? হ্যাঁ, ডক্টর রনক ওর চিকিৎসা করছিলেন। আপনাদের দরকার হলে আপনারা ওকে জিজ্ঞেস করতে পারেন। স্ট্রেঞ্জ।
একজন প্যারালাইজড অসুস্থ রোগী বাড়ি থেকে ওই ফ্যান ফ্যাক্টরি অবধি পৌঁছলেন কি করে? সেদিন রাত্রে আমি মার্কেট থেকে ফিরে ওকে খুঁজে পাইনি, আর তারপরে পেপারে এই ছবিটা দেখ। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? এটাই আমাদের বাড়ি। বেদান্তবাবু কোথায় থাকতেন? দোতলা, আসো। বেদান্তবাবু এই ঘরে থাকতেন? হ্যাঁ, উনি এই ঘরে থাকতেন। আমরা একবার ঘরটা চেক করতে চাই। আসো। নবীনী, এই মেডিসিন আর এভিডেন্সগুলো কালেক্ট করো। রাইট স্যার। লাস্ট 6-7 মাস ও এই ঘরেই ছিল, বাইরে বেরোতো না। ইনফ্যাক্ট ওর বেরোবার ক্ষমতাও ছিল না। আপনি কি ওর দেখাশোনা করতেন? হ্যাঁ, আমি ওর দেখাশোনা করতাম, কিন্তু একজন নার্সও ছিল। আসলে আমি তো ট্রিটমেন্টের সব কিছু বুঝি না। নার্স আপনি অ্যাপয়েন্ট করেছেন? না, আমি অ্যাপয়েন্টমেন্ট করিনি, ডক্টর রনক। ডক্টর রনক উনি ঠিক করেছিলেন? হ্যাঁ, উনি সাজেস্ট করেছিলেন নার্সের জন্য, তাই আর কি। তাহলে তো একবার ডক্টর রনকের সঙ্গে দেখা করতেই হয়। উনি নিশ্চয়ই আমাদের বেদান্তবাবুর ব্যাপারে অনেক ইনফরমেশন দিতে পারবেন। ইয়েস স্যার। ওকে স্যার, এক্ষুনি আসছি। আমাদের এক্ষুনি একবার ফরেন্সিকে যেতে হবে। কাম। ডাক্তার বলো, ডেকে পাঠালে কি খবর? নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটা তুমি জানো বিশিঙ্গ, সেই কারণেই তোমাদের সবাইকে তাড়াতাড়ি ডেকে পারি। জানি, সেটা জানি, কিন্তু কি হয়েছে? আচ্ছা, তোমরা বলেছিলে না যে এই ভিকটিম প্যারালাইজ ছিল? হ্যাঁ, আমরা ওর বাড়িতে গিয়ে দেখেও এসেছিলাম। হ্যাঁ, ওর স্ত্রীর সাথে কথা বলে তো আমরা এটা জানতে পেরেছি। ওনার স্ত্রী পুরোপুরি মিথ্যে কথা বলেছেন। হোয়াট? মিথ্যে? এক মিনিট। কি হয়েছে বলো তো? মানে বেদান্তর ডেড বডি দেখে তুমি কিছু বুঝতে পেরেছো না? এদিকে এসো, ভালো করে দেখো। কালো দাগগুলো দেখতে পাচ্ছ? এর মানে কি স্যার? এর মানে হচ্ছে কোনো মৃত ব্যক্তির হাতের তলায় বা পায়ের তলায় এরকম দাগ তখনই হতে পারে যখন তাকে শ্বাসরোধ করে মারা হয়, অর্থাৎ অক্সিজেনের অভাবে মারা গেছে। আর একটা জিনিস লক্ষ্য করো, ঘষা লেগে রয়েছে। তার মানে মৃত্যুর সময় স্ট্রাগল করেছে বাঁচার জন্য। কিন্তু স্যার, একজন প্যারালাইজ লোক নিজেকে বাঁচানোর জন্য হাত পা কিভাবে ছুটতে পারে? সেটাই তোমাদের খুঁজে বার করতে হবে চাকরি। তবে এইটা যে প্রি প্ল্যান মার্ডার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয় স্যার। বেদান্তবাবু যদি একজন সাধারণ সুস্থ মানুষই হবে, তাহলে ডক্টর রনক সেটা বুঝতে পারবেন না। স্যার, আমার মনে হয় যে এর উত্তর একমাত্র আমরা পাবো ওই হসপিটালে ডক্টর রৌনকের সাথে কথা বলে। ঠিক বলেছো রমেশ।
ডক্টর রৌনকই আমাদের বলতে পারবেন একজন সুস্থ মানুষের চিকিৎসা উনি করলেন কিভাবে। ডক্টর রৌনক, ইয়েস, আমরা বেদান্ত বাবুর ব্যাপারে জানতে চাই। সিআইডি। হ্যাঁ বলুন কি ব্যাপার, মানে কি জানতে চান আপনারা? বেদান্তবাবু আপনার ট্রিটমেন্টে ছিল, রাইট? হ্যাঁ তো তো এটাই যে আপনি ট্রিটমেন্টটা কিসের করছিলেন? উনি প্যারালাইজ ছিলেন আর আমি সেটারই ট্রিটমেন্ট করছিলাম। আপনি মিথ্যে বলছেন, বেদান্ত বাবু প্যারালাইজ ছিলেন না। হোয়াট? এর মানে কি? মানে এটাই ডক্টর, যে লোক অসুস্থ ছিলেনই না, আপনি তার ট্রিটমেন্ট করলেন কিভাবে? দেখুন, গত 9 মাস আগে উনি এই হসপিটালে ভর্তি হন। তারপর 3 মাস ধরে আমি ওনাকে বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করছি। তারপর একজন নার্সকেও আপনি ওর বাড়িতে অ্যাপয়েন্ট করলেন, তাই তো? রাইট, কিন্তু এক্স্যাক্টলি আপনারা কি বলতে চাইছেন আমি তো কিছু বুঝতেই পারছি না। ডোন্ট ওয়ারি ডক্টর, ডোন্ট ওয়ারি, অ্যাবসলিউটলি জাস্ট ডোন্ট ওয়ারি। আমি আপনাকে পুরো ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এক্সকিউজ মি, কথাটা আমি বলছি ওনার সাথে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো ম্যাডাম, আপনি বেদান্তবাবুকে চেনেন? এখানে পেশেন্ট ছিলেন, ভর্তি ছিলেন? ওনার কিসের ট্রিটমেন্ট চলছিল? উনি কি প্যারালাইজ ছিলেন? হ্যাঁ, কিন্তু হোয়াট? আপনারা কি বলতে চাইছেন? যে কি আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে? আমি বারবার করে আপনাদের বলছি সেই কথাটা। এটাই আমাদের কাজ ডক্টর, অনেকগুলো ভুল মিলিয়ে আমরা একটা ঠিক কাজ করি, আসল ক্রিমিনালকে ধরি। আচ্ছা, বেদান্ত বাবুর মেডিকেল রিপোর্টসগুলো আমাদেরকে দিন, চেক করবো। আর সেই নার্সকেও ডাকুন, যাকে বেদান্তবাবুর বাড়িতে পাঠিয়েছিলেন। জাস্ট একটা ট্রেনিং, মানে আমি একটা ছোট্ট কাজের জন্য ওকে অ্যাপয়েন্ট করেছিলাম। বিলিভ মি। যদি আপনাকে বিলিভ করি তাহলে মেনে নিলাম যে আপনি সত্যি কথা বলছেন, তাহলে মিথ্যেটা কি বলছে? কে? অদিতি, আপনারা? আমরা জানি এখন আপনার খুব কঠিন সময়, কিন্তু আপনার স্বামীর কিলারকে ধরার জন্যে নিশ্চয় বলুন কি দরকার? অদিতি দেবী, আমাদের একটা হিসেব ঠিকঠাক মিলছে না, যদিও হিসাবটা এই মুহূর্তে মেলাটা খুব খুব দরকার। হিসেব? কিসের হিসেব? বেদান্তবাবু প্যারালাইজ ছিলেন, রাইট? হ্যাঁ, সেটা গত 9 মাস ধরে উনি ছিলেন। আচ্ছা, উনি কিভাবে প্যারালাইজড হয়েছেন? একটা অ্যাক্সিডেন্ট। তারপর থেকেই। আপনার কথার সাথে সত্যিটা যে মিলছে না অদিতি দেবী। মানে বেদান্তবাবু প্যারালাইজ ছিলেন না। কি বলছেন কি এসব? আপনারা ডক্টর রনককে জিজ্ঞেস করুন না, উনি তো ট্রিটমেন্ট করতেন। সেসব আমরা দেখে নিয়েছি অদিতি দেবী, হয় আপনি মিথ্যে বলছেন, আর না হলে কি? না হলে এই রহস্যের মূলে এমন কেউ রয়েছেন যার চোখে ধুলো দেওয়ার জন্য বেদান্তবাবু প্যারালাইজড সেজেছিলেন। আপনারা এসব কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তাছাড়া আমি ওনার স্ত্রী, আমার কাছে এসব কেন লোকাবে? এটাই তো আমরা জানতে চাইছি। আচ্ছা, বেদান্তবাবুর সাথে কারা কারা দেখা করতে আসতো? অনেকেই আসতো, ওর বন্ধু বান্ধব, অফিসের লোকজন, কিন্তু এদের মধ্যে তো কাউকে সন্দেহ করা যায় না। এমন কেউ যে খুব বেশি আসতো বা নিয়মিত আসতো? বেশি আসতো? হ্যাঁ,
একজন আসতো, মানে নিয়মিতই প্রত্যেক দিনই। কে সে? অরিজিৎ, ওর ম্যানেজার। অরিজিৎ? কোথায় পাবো এই অরিজিৎকে? অরিজিৎ বাবু, আপনার? হ্যাঁ, আমরা চলে এলাম আপনার কাছ থেকে ঠিকঠাক খবরগুলো পেতে। আমি আপনাদের কি খবর দিতে পারি? আমি তো কিছুই জানি না। কি জানেন আর না জানেন সেটা আমরা খুব ভালো করে জানি। এবার বেদান্ত ব্যাপারে যা কিছু জানেন সমস্ত আমাদের বলে দিন। বেদান্ত স্যার আমার মালিক, আমি ওনার অফিসের কাজ সামলাতাম। আর ঠিক সেই জন্য আপনাকে রোজ ওর বাড়িতে যেতে হতো। শুধু কি সই করাতে? হ্যাঁ, সই করানো ছাড়া তো আমার আর কোনো কাজ ছিল না। সেটাই তো জানতে চাইছি, সই করানো ছাড়া আপনার আর কি দরকার ছিল? আশ্চর্য, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? আমাকে কিন্তু বেদান্ত স্যারই ডাকতেন। মানে বেদান্ত আপনাকে কিভাবে ডাকবে? হ্যাঁ, কারণ উনি তো প্যারালাইজ ছিলেন। মানে এনাফ স্যার, ডক্টর অ্যারো তার মানে আমাদের ঠিকই বলেছিলেন। কিন্তু উনি প্যারালাইজড হওয়ার অভিনয় করতেন কেন? স্যার আমি সত্যিই কিছু জানি না। শুধু একদিন একদিন আমি অদিতি ম্যাডামের কাছে সই করাতে গেছিলাম। ম্যাম ছিলেন না, দেখলাম স্যার কিছু একটা লিখছেন। স্যার, হোয়াট লিখছিলেন? হ্যাঁ, আমি কিছু বলার আগেই ম্যাডাম ঝুঁকে আসলেন। কে? আর স্যার অমনি প্যারালাইজ হওয়ার অভিনয় শুরু করে দিলেন। অরিজিৎ বাবু, আপনি এসেছেন? কি লিখছিলেন ওই কাগজে? এক সেকেন্ড। নার্স? তাহলে কি নার্সই? ওই নার্স অনেক কিছু জানে স্যার। রাইট ইউ আর। মুভ মুভ। হ্যালো স্যার। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি। সিআইডি? হ্যাঁ বলুন। বেদান্তবাবুর চার্জে যে নার্স ছিলেন তার সাথে কথা বলতে চাই। বেদান্ত বাবু, জাস্ট আ মিনিট স্যার। শ্যামলী। শ্যামলী? উনি ছিলেন বেদান্তবাবু দেখাশোনার দায়িত্বে? হ্যাঁ স্যার, শ্যামলী। কিন্তু ও তো আজকে আসেনি স্যার। আসেননি মানে? কখন আসবে? অ্যাকচুয়ালি স্যার ও বেশ কয়েকদিন ধরে ছুটিতে ছিল, কিন্তু আজকের থেকে জয়েন করার কথা। হয়তো এর মধ্যেই চলে আসবে। ওনাকে ফোন করুন তো, দেখুন উনি কোথায় আছেন, কখন আসবেন এখানে প্লিজ। ওকে স্যার। পাচ্ছি না স্যার, সুইচড অফ। তার মানে আসবে না? কি ব্যাপার বলুন তো স্যার, মানে শ্যামলীকে? আমরা তো ম্যাডাম সেটাই জানতে এসেছিলাম এখানে, যে প্রবলেমটা এক্স্যাক্টলি কি। কিন্তু এখন দেখছি যে প্রবলেম শ্যামলী নিজেই। আপনি একটা কাজ করুন, শ্যামলীর অ্যাড্রেসটা আমাদের দিন। দিচ্ছি স্যার। প্রবলেমটা আমরা আজই সলভ করে দেবো।
ব্যাপার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। স্যার তাহলে কি ভেতরে কেউ নেই? এক মিনিট, চলো দরজার ভাঙতি আসো। পুরো ঘরটা ভালো করে সার্চ করো। কাউকে তো দেখতে পাচ্ছি না স্যার, তাহলে কি পালিয়েছে? পালাক বা না পালাক, পুরো ঘটনার পেছনে শ্যামলেরই হাত আছে বলে মনে হচ্ছে। পুরো ঘরটা ভালো করে সার্চ করো, দেখো কোনো ক্লু নিশ্চয়ই পেয়ে যাবো। মুভ মুভ। স্যার স্যার মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, বেশিক্ষণ আগে না। ক্ষত দেখে তো মনে হচ্ছে যে ঘটনাটা খুব বেশি আগের নয়। মানে খুনি খুন করে এখান থেকে বেরিয়ে গেছে, আশেপাশে কোথাও হবে। সাতকি স্যার যাও বাড়ির চারদিকটা সার্চ করবে। স্যার স্যার স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ এটা কার হতে পারে? হতে পারে যে কোনো ডাক্তার এখানে এসেছিল। স্যার স্যার মনে হচ্ছে কিলা খুন করে পেছন দরজা দিয়ে পালিয়ে গেছে। নিশ্চয় হ্যাঁ স্যার মনে হচ্ছে তাই। পেছনেই দরজা। স্যার সিটি হসপিটাল লোগো আছে এখানে। হোয়াট? সিটি হসপিটাল। এই স্টেথোস্কোপটা কিচ্ছু প্রমাণ করে না রণজয়। মানছি স্যার, কিন্তু এটা একটা ক্লু তো বটে। স্টেথোস্কোপটা যার খুঁজে সেই করেছে এটা প্রমাণ হয় না স্যার, কিন্তু এটা তো প্রমাণ হয় যে সে ওখানে ছিল। ঠিক বলেছ ইন্দ্র, কিন্তু আমাদের যে আরো জোরালো প্রমাণ চাই। জাগো, এই কেসের সঙ্গে জড়িত প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করো, স্পেশালি ডক্টর রৌনক আর ওই নার্স শ্যামলী। রাইট। আচ্ছা স্যার আমরা সরাসরি কেন ডক্টর রৌনককে চার্জ করছি না? না মানে স্যার যখন স্টেথোস্কোপে ওনারই হসপিটালের লোগো আছে স্যার। গুড, ধরো ধরো। তার কারণ এই স্টেথোস্কোপটা যে ওনারই তার কোনো প্রমাণ নেই আমাদের কাছে। এই কেসের মোটিভেশন ঘুরিয়ে দেওয়ার জন্য যে কেউ ওটা ইচ্ছে করে ওখানে রেখে আসতে পারে। বোঝা গেছে? গুড। কিন্তু একটা ব্যাপার শিওর স্যার, এই শ্যামলী বেদান্ত ব্যাপারে নিশ্চয়ই কিছু জানতো। তা নাহলে হঠাৎ করে শ্যামলীকে খুন করার কারণটা কি? অন্তত একটা জিনিস জানতো, যে বেদান্ত প্যারালাইজড নয়। কিন্তু প্রশ্ন এখানে একটাই থেকে যাচ্ছে রণজয়, যে সেটা জানার পরেও অদিতিকে কেন কিছু জানানো হলো না। স্যার শ্যামলীর ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে কি জানতে পারলাম দেখুন, শ্যামলী হিতেশের অ্যাসিস্ট্যান্ট ছিল। হোয়াট? এক মিনিট, একজন নার্স কিভাবে ফ্যান ফ্যাক্টরির ওনার হিতেশের অ্যাসিস্ট্যান্ট হতে? শ্যামলী নার্সের কাজ করার আগে হিতেশের সঙ্গে একই সাথে কাজ করতো ওই ফ্যাক্টরিতে। তার মানে কি এই কেসের সঙ্গে একজনই জড়িয়ে রয়েছে? হিতেশ? স্যার কোথায় যাবেন আপনারা? ভিতরে। তোমার মালিক বারণ করেছে নাকি ভিতরে যেতে? না স্যার, এখন কারখানায় তো কেউ নেই, ছুটি হয়ে গেছে। ভেতরে কেউ নেই? স্যার মালিক আছে, তবে অন্যদিন উনি এতক্ষণ চলে যান, তবে এখন কেন আছে আমি জানি না। আমরা জানি কেন এতক্ষণ ওয়েট করছে, আজকে আমাদের হাতে ধরা দেবে। চলো ভিতরে চলো।
হিতেশ, তোমার অনেক মিথ্যে জাল ছিঁড়ে এবার আমরা তোমার খেলার শেষ বাঁশিটা বাজাতে এসেছি। চলো আমাদের সাথে বুড়ো চলো, সেখানে গিয়ে তুমি আর আমরা একটু ইনডোর গেম খেলবো। চলো যাবো। স্যার, স্যার হিতেশ, ডাক্তার, কি ব্যাপার? তুমি ভাবছো মানে? ভাবছি এবং একটা ডিসিশনে পৌঁছেছি। বীরসিংহ, আমি কিলারের সম্পর্কে একটা ধারণা আন্দাজ করতে পেরেছি। করতে পেরেছেন? কে সে? এদিকে দেখো রঞ্জয়, গলার দিকটা ভালো করে দেখো, দাগটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কেউ ছুরি দিয়ে গলার নলিটা কেটে দিয়েছে। এটা সাধারণ ছুরি নয় ইন্দ্র, এটা সার্জিক্যাল নাইফ। মানে এটা পরিষ্কার যে এই খুনটা করেছে, মানে সে কিলার, সে নিশ্চয়ই কোনো ডাক্তার বা হাসপাতালের সঙ্গে যুক্ত, না হলে সার্জিক্যাল নাইফ দিয়ে এভাবে কেউ খুন করতে পারে না। আর সেই নার্স শ্যামলীকেও একইভাবে খুন করা হয়েছে, কিন্তু সেটা লোক দেখানো, কোনো কিছু আড়াল করার জন্য। এক মিনিট ডাক্তার, একটু পরিষ্কার করে বলো, বুঝতে অসুবিধা হচ্ছে। মানে বীরসিংহ, শ্যামলীর বডিতেও একটা ব্ল্যাক স্পট আমরা দেখতে পেয়েছি, মানে ওখানে ইনজেক্ট করে পয়জন ঢুকানো হয়েছে বডিতে। এটা এমন একটা পয়জন, ডাক্তারি স্টুডেন্ট ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবেই না, জানবেই না সে। তার মানে দুটো খুনই একজন করেছে, কোনো ডক্টর? না ইন্দ্র, একজন ডাক্তার নাও হতে পারে, একজন ডাক্তার বা হাসপাতালের অন্য যে কেউ এর সঙ্গে যুক্ত থাকতে পারে। স্যার। হ্যাঁ যাকো, বলো কি খবর পেলে? আপনার কথা অনুযায়ী এই কেসের সবার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে যেটা জানতে পারলাম, সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কি জানতে পারলে? স্যার, অদিতি আমাদের কাছ থেকে একটা কথা লুকিয়ে গেছে। ও বলেনি যে ডক্টর রৌনক আর ওর ক্লাসমেট ছিল। হোয়াট? ওরা দুজনেই আগে থেকে একে অপরকে চিনত? রাইট স্যার, অদিতি আর ডক্টর রৌনক একই মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে। এতক্ষণে পুরো বিষয়টা পরিষ্কার হলো। রণজয়, আশা করি তোমাকে বলে দিতে হবে না যে এরপর কি করতে হবে। স্যার, ওমা, তুমি চলে এসেছো? এই তো আমি এক্ষুনি রেডি হতে যাচ্ছিলাম। তা ওখানে বসে আছো কেন? এখন তো আর ঘরে আসতে কোনো বাধা নেই। বাধা আছে। কি আপনারা এভাবে ঘরের মধ্যে চলে এসেছেন কেন? এছাড়া যে ম্যাডাম আপনার মুখোমুখি হওয়ার আর কোনো উপায় ছিল না। ক্রাইম করলে যে একবার আমাদের মুখোমুখি হতেই হয় অদিতি দেবী। আসল কথাগুলো এবার বলে ফেলুন, যেগুলো এতদিন বলেননি। আসল কথা বলার মতো কিছু নেই। কি আসল কথা বলবো আমি? আপনি কি করেছেন আর না করেছেন সেই লিস্ট আমাদের কাছে আছে অদিতি দেবী, ঠিক সময় দেখিয়ে দেবো। তার আগে আপনি বলুন তো আপনার সঙ্গীর নামটা কি, যে আপনার এই পাপের আসল সাকরেত? কার কথা বলছেন আপনারা? আপনারা কিন্তু আমাকে এভাবে জোর করতে পারেন না। ওয়েল ম্যাডাম অদিতি, ঠিক আছে, তাহলে আমরা এবার আপনার সেই সঙ্গীর কাছে যাই যে আমাদের সমস্ত কথা খুলে বলতে পারবে। কি হয়েছে ম্যাম? মে আই হেল্প ইউ? বলুন। না ম্যাম,
এখন আপনি অনেকটা ঠিকঠাক, ঠিক আছে, একদম চিন্তা করবেন না। যাক, একবার পালসটা দেখে নি আপনার। একদম বেটার। তুমি এখানে কি ব্যাপার? ওরা তোমাকে খুঁজছে। ও আই সি। অদিতি, বলছি যে কদিনের জন্য তুমি কোথাও গা ঢাকা দিয়ে দাও, আর আর আমিও কোথাও পালিয়ে যাব। হ্যাঁ। হ্যালো ডক্টর। পালানোর আগে ভাবতে হতো। ডক্টর রৌনক, মারার আগে মরার ভয় পেত। এবার চলো তোমায় দেখাই মৃত্যু ভয় কাকে বলে। ক্রাইম স্টেশনের একটাই সিগন্যাল, CID। আমি সব কিছু করতে চাইনি, বিশ্বাস করুন আপনারা। আমি যা যা করেছি সব ওর জন্য। সেটা আমরা জানি মিস্টার রৌনক। তো একবার অদিতি দেবীর মুখ থেকে শুনতে চাই। অদিতি দেবী প্লিজ। আমার কিছু বলার নেই। আছে, অনেক কিছু স্বীকার করার আছে। একবার এইখানে পৌঁছে গেলে নিজের অপরাধ স্বীকার না করলে মুক্তি পাওয়া যায় না। কামান বলো। আমি রৌনককে ভালোবাসতাম, অনেক আগের থেকে ওকে আমি চিনতাম। আমার মা বাবা জোর করে আমার সাথে বেদান্তের বিয়ে দেয়। দিনে দিনে ও আমার কাছে অসহ্য হয়ে উঠছিল। আমার পক্ষে ওর সঙ্গে সংসার করাটা অসম্ভব হয়ে পড়েছিল। আর ঠিক তাই অ্যাক্সিডেন্ট করে বেদান্তকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কি ম্যাডাম, তাই তো? আমি অনেকবার বারণ করেছিলাম, জানেন তো, অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। অ্যাক্সিডেন্টে ও বেঁচে গেলেও ও আমাকে সন্দেহ করতে শুরু করে। আর সেই জন্যই প্যারালাইজ না হয়েও বেদান্তবাবু প্যারালাইজড হওয়ার অ্যাক্টিং শুরু করেছিলেন। হ্যাঁ, ও বাড়িতে থেকে সারাক্ষণ আমার উপর নজর রাখতো। বেদান্তের ব্যাপারে আমি সবটা জানলেও আমার কিচ্ছু করার ছিল না, কারণ বেদান্ত আমাকেও সন্দেহ করত। তাই আমি লাস্ট একটা নার্স অ্যাপয়েন্ট করি ওর বাড়িতে। কিন্তু ওই নার্স শ্যামলী আর হিতেশ ওদের মালে কেন? ওরা কি করেছে? হিতেশ আমার খুব ভালো বন্ধু ছিল, জানেন তো। আর শ্যামলী ওর কারখানায় কাজ করতো। আমার যখন আর্জেন্টলি
একটি মেয়ের কাজের জন্য প্রয়োজন হয় তখন আমি হিতেশকে বলি এবং হিতেশ শ্যামলীকে পাঠিয়েছিল আমার কাছে। শ্যামলী শ্যামলী ধীরে ধীরে সব বুঝতে পারে, ও হিতেশকে সব বলে দেয়। আর হিতেশ হিতেশ কি তোমাদের সব কথা বাধা দিয়েছিল? হ্যাঁ, কারণ ওদেরকে না সরালে অদিতির প্ল্যানটা সাকসেস হতো না। সেটা তো কখনোই হওয়ার ছিল না। তোমাদের বোধহয় জানা নেই যে সিআইডি যখন আছে তখন ক্রাইম তার সাথে একটা সমঝোতা করেই চলে। অপরাধ করার সময় অপরাধী, প্রত্যেকটা অপরাধী ভুলে যায় যে জীবনে রিভাইন্ড নামে কোনো বাটন থাকে না। 3 খুন করেছো তোমরা, 3 খুন, শুধুমাত্র নিজেরা ভালো থাকবে বলে অপরাধ করেছো। আর এই অপরাধের শাস্তি তোমাদের পেতেই হবে, সারা জীবন অনুশোচনা করে। নিয়ে যাও এদের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.